ভয়ঙ্কর রিচুয়াল, যেখানে একটি মেয়ের দুই পায়ের মাঝখানে আগুনের ধোঁয়া দেয়া হয়। মেয়েটির নাম হলো রান্টি। রান্টি খুব ভয় পাচ্ছিল। এদিকে এক বৃদ্ধ মহিলা ধার করছিল ছুরি। এরপর সে একটি মুরগিকে বলি দেয় এবং তার পেট চিরে বের করে নেয় কলিজা। এরপর রক্তমাখা কলিজাটি রান্টিকে খাইয়ে দেয়। দেখে মনে হচ্ছিল ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সে এটি খাচ্ছিল। এরপর রক্তমাখা ফুল দিয়ে তাকে গোসল করানো হয়। এরপর নববধূ সাজে তাকে পাঠিয়ে দেওয়া হয় পাশের একটি ঘরে। ধীরে ধীরে কিছু একটা তার ঘোমটা ও গলার ফুল পেছন দিকে টানতে থাকে। ভয়ে সে যেন পাথর হয়ে যাচ্ছিল, তবুও সে কিছুই বলছিল না। এরপরে অস্বাভাবিক কিছু একটা তাকে জড়িয়ে ধরতে শুরু করে। তারপর এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। এর বেশ কিছুদিন আগে আমরা তিনজন মহিলাকে দেখতে পাই, যাদের নাম হলো রান্তি, সিতি এবং গীতা। সিতি হলো তাদের ভাবি। তারা তিনজন মিলে বাজারে মাংসের দোকান চালায়, যেখানে রান্তি হাজি নামের ব্যক্তির জন্য অনেক আগেই মাংস কেটে রেখেছিল, কিন্তু সিতি সেগুলো অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। এরপর হাজি যখন সেখানে তার অর্ডার নিতে আসে, তখন গীতা তাকে অপেক্ষা করতে বলে যেন তার অর্ডারটি রেডি করতে পারে। এখানে আমরা লক্ষ্য করি যে সিতি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এরপরেই আমরা তাদের পরিবার দেখতে পাই, যেখানে ছিল রান্তির স্বামী এবং এই বাড়ির বড় ছেলে বউ, তার ছোট ভাই বায়ু, আর এই বায়ুর ওয়াইফই হলো সিতি। তাদের সাথে তাদের মাও থাকতো। সে হুইল চেয়ার ছাড়া চলতে পারত না। এখানে বায়ু কোনো কাজই করত না। তার কাছে একটি মোরগ ছিল, আর এই মোরগের মাধ্যমে মোরগ লড়াই করিয়ে সে কিছু টাকা আয় করত। রান্তি যখন বাড়ি ফিরে তখন তার শাশুড়ি অনেক বেশি রেগেছিল, কেননা আজকে সকালে সে কোনো খাবার তৈরি করে যায়নি। আর তাই সে রান্তিকে তার মা বাবা নিয়ে কথা শোনাতে থাকে। এখানে গীতা তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে সকাল থেকেই অনেক কাজ করেছে। এত কিছু শোনা সত্ত্বেও রান্তি একদমই চুপ করে থাকে। এরপর সে তার মেয়েকে স্কুলে পাঠায়। মেয়েটির নাম হলো নিনা। সে চলার জন্য তার পায়ে শক্তি পেত না। এরপর নিনা গীতার সাথে স্কুলে যাচ্ছিল। এই সময়ও তার শাশুড়ি তাকে কথা শোনায় যে রান্তি নিজে কেন তার মেয়েকে স্কুলে নিয়ে যায় না। এতে রান্তি বলে সে তার স্বামীকে কাজে ছেড়ে আসতে যাবে, কেননা রান্তির স্বামী জাহাজে কাজ করত। যাবার সময় বুয়ো তার ভাই ও মাকে কিছু টাকা দিয়ে যায়, যে বিষয়টি রান্তির মোটেও ভালো লাগে না, কেননা তার কাছে বুয়োর মাত্র অর্ধেক মাসের বেতন আছে। রান্তি যতই কাজ করুক না কেন তার পরিবারকে সে কোনোভাবে খুশি করতে পারছিল না। তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো, কিন্তু সে তো পরিশ্রম করে টাকা অর্জন করে, আর বায়ু কিছুই করে না। তবুও শাশুড়ি তার ছোট ছেলেকে কিছুই বলে না। রান্তি এ বিষয়ে তার স্বামীর সাপোর্ট চাচ্ছিল। এখানে তার স্বামী তাকে সান্ত্বনা দেয়। এরপর সে তার স্বামীকে বিদায় দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে জানতে পারে যে নিনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গীতার দায়িত্ব ছিল তাকে স্কুল থেকে নিয়ে আসা, কিন্তু সে ভুলেই গিয়েছিল যে নিনাকে নিয়ে আসতে হবে। আর সে যখন স্কুলে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এসব কিছু শুনে রান্তি যখন হন্তদন্ত হয়ে হসপিটালে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ মহিলার সাথে তার ধাক্কা লাগে। তাকে সরি বলে সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে জানায় যে তার মেয়ের অবস্থা খুবই খারাপ। এটা শুনে রান্তি একদমই ভেঙে পড়ে। রান্তি সকাল থেকে কিছু খায়নি। এ সময় তার কাছে আসে সেই বৃদ্ধ মহিলা, যে তাকে খাবার দিচ্ছিল আর তাকে বলছিল যে সে যেন বিশ্বাস করে তার মেয়ে ঠিক হয়ে যাবে। রান্তি জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো যে তার একটি মেয়ে আছে, কিন্তু এ বিষয়ে মহিলাটি কোনো উত্তরই দেয় না। উল্টো তাকে বলে জরুরি নয় যে সাহায্য ডাক্তারের রূপে আসবে। এটা বলে সে একটি কাগজ তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন নিনার ব্রেন সার্জারি করা প্রয়োজন। এখানে রান্তির কাছে অল্প কিছু টাকা ছিল, কিন্তু নিনার সার্জারিতে অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। বাড়িতে সবকিছুর দায় সিতি রান্তিকে দিতে থাকে। তার হিসেবে রান্তির উচিত ছিল নিজের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা। এরপর সকলে একসাথে বসে চিন্তা করছিল যে এতগুলো টাকা তারা কিভাবে জোগাড় করবে। এখানে গীতা জানায় তারা এই বাড়িটি বিক্রি করতে পারে, কিন্তু বায়ু এটা করতে চায় না, কেননা এই বাড়ি বিক্রি করলে সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কোথায় যাবে। নয়নাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, যে মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করছে। এখানে রান্তির শাশুড়ি বুয়োর সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করতে বলে। এ সময় বায়ু রান্তিকে বলে যে এই বাড়ি বিক্রি করে কোনো লাভ নেই, কেননা তার মেয়ে এমনিতেও মরতে চলেছে।
শুধু শুধু বাড়ি বিক্রি করলে তারা সকলেই পথে বসবে। রান্তি এই মানুষদের জন্য সবকিছু করেছে, তবুও তার মেয়েকে বাঁচানোর সময়ে তারা কেউই তাকে সঙ্গ দিচ্ছিল না। প্রত্যেকেই যেন স্বার্থপর হয়ে গেছে। আর তাই সে তার স্বামীকে ফোন করে যেন এই বাড়িটি বিক্রি করার ব্যাপারে তার সাথে কথা বলতে পারে, কিন্তু কোনোভাবেই তার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয় না। এই বাড়িতে শুধুমাত্র গীতাই ছিল যে রান্তির কষ্টগুলো বুঝতে পারত। এই সময় রান্তির মনে পড়ে সেই বৃদ্ধ মহিলার দেয়া কাগজের কথা, যে কাগজের ভেতরে সেই বৃদ্ধ মহিলার বাড়িতে যাওয়ার ঠিকানা দেয়া ছিল। সেখানে পৌঁছে রান্তি তার মেয়ের জন্য মহিলার কাছে সাহায্য চায়। এই বৃদ্ধ মহিলার কাছে সাহায্য চাওয়ার পরে তিনি তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায়, এমনকি তার পায়ের এতদিনের সমস্যাও পুরোপুরি ঠিক হয়ে গেছে। সে এখন চলতে পারে, দৌড়াতে পারে। এটা দেখে সকলের চোখ কপালে উঠে যায়। স্মৃতি ধারণা করে হয়তো রান্তি কোনো কালো জাদু করেছে। সেই রাতে গীতা রান্তিকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। সে লক্ষ্য করে যে রান্তি তার ঘরে অন্ধকারে বসে আছে। এখানে দেখা যায় যে রান্তি মোটেও স্বাভাবিক ছিল না। পরের দিন স্মৃতি লক্ষ্য করে যে রান্তি বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর অন্ধকার ঘরে সে টিভি দেখছিল, কিন্তু এখানে টিভিতে কিছুই চলছিল না। এই সময় স্মৃতি ভেতরে এসে ঘরের দরজা জানালা খুলে দেয়। সে বুঝতে পারছিল না রান্তি এমন অন্ধকারের ভেতরে কেন এভাবে বসে আছে। এ সময় দরজায় কেউ কড়া নাড়ে। স্মৃতি দরজা খুলে দেখে রান্তি তার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছে, যেটা দেখেই তার কলিজা কাঁপতে থাকে। সে ভাবছিল এতক্ষণ তাহলে ঘরের ভেতরে কে ছিল। এরপর ঘরের ভেতরে তাকাতে দেখে ঘরে কেউ নেই, শুধুমাত্র টিভিতে একটি মুরগির কবিতা শোনা যাচ্ছিল। এ সকল কথা স্মৃতি গীতাকে জানায়, কিন্তু গীতা এসব কথা উড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করে যে রীতা রাতে গোসল করতে শুরু করেছে। এখানে বিষয়টি গীতার কাছে স্বাভাবিক মনে হয়। সেই রাতে যখন সকলে ঘুমিয়েছিল তখন বাচ্চা মেয়ে নিনার কাছে ছিল সেই শয়তানি হাত। এদিকে বাড়ি ফিরে আসে বায়ু। সে স্মৃতিকে খাবার দিতে বলে। সে প্রায়ই অনেক রাতে বাড়ি ফেরে। স্মৃতি ঘুমিয়ে গেলেও সে উঠে তার স্বামীর জন্য খাবার তৈরি করতে যায়। অদ্ভুত ব্যাপার হলো তার রান্নার পাশেই অনেকগুলো ব্যাঙ ছিল, যার মধ্যে একটি ব্যাঙ ওই ফুটন্ত পানির ভিতরে চলে আসে, আর তাই স্মৃতি সেটাকে মেরে বাইরে ফেলে দেয়। এমন সময় তার পাশের দরজা একাই খুলে যায়, আর সে বাথরুম থেকে রান্তির কণ্ঠ শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে ওই বাথরুমের কাছে যায়। কান পেতে অদ্ভুত শব্দ শোনে সে দ্রুত এই দৃশ্যটি রেকর্ড করে আর সেই ভিডিও তাদের গ্রুপে পোস্ট করে। এ সময় বাথরুমের বাইরে চলে আসে রান্তি। তাকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। সে যেন বুঝতে না পারে, তাই স্মৃতি অদ্ভুত হাসি হেসে সেখান থেকে চলে যায়। পরের দিন বাজারের সকলে সেই ভিডিও নিয়ে কথা বলছিল। এমনটা দেখেই রান্তি ছুরি নিয়ে স্মৃতির গলা টিপে ধরে। এ সময় স্মৃতি তার দোষ স্বীকার করে যে সেই ভিডিওটি করেছিল, আর এই কথাটি সে সকলের সামনে প্রকাশ করে যেন সকলেই বুঝতে পারে যে রান্তি কতটা পাগল। কিন্তু এখানে তো সেই শয়তান রান্তিকে ভর করেছিল, আর সে স্মৃতিকে এটা বলতে থাকে যে স্মৃতি তার লাইন ক্রস করেছে, আর সে সুবিধাবাদী একজন মহিলা। এটা বলে সে স্মৃতিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই গীতা এসে থামায়। তবু সে ছুরিটি জোরে আঘাত করে জানালার পাশে। এ সময় রান্তির জ্ঞান ফিরে আসে। সে এটা দেখে অবাক হয়ে যায় যে তার নিজ হাতেই স্মৃতিকে সে মারতে যাচ্ছিল, আর তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। পরের দিনও বায়ু অনেক রাতে বাড়ি ফিরে আসে এবং স্মৃতিকে খাবার তৈরি করতে বলে। এ সময় স্মৃতি লক্ষ্য করে যে রান্নাঘরে নুডলস আগের থেকে রান্না করা হচ্ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়। হঠাৎ তার পেছনে চলে আসে রান্তি। এখানে বোঝাই যাচ্ছিল যে শয়তানটি পুনরায় রান্তিকে ভর করেছে। এরপর সে ওই ফুটন্ত পানির ভেতরে হাত ডুবিয়ে মুরগির মাংস বের করে খেতে শুরু করে, আর যাবার সময় এটা বলে যায় যে স্মৃতির নুডলস রেডি হয়ে গেছে। স্মৃতি এমন অদ্ভুত বিষয় দেখে সে তার স্বামীকে এই বিষয়গুলো বলার জন্য যাচ্ছিল। তখন সে লক্ষ্য করে যে সেখানে শুয়ে আছে রান্তি, তার স্বামী নয়। আর সে চোখের পলকে তার ঘাড় মোটকে তাকে সেখানে মেরে ফেলে। এরপর তার পেট চিরে
পেটে থাকা সেই বাচ্চাটিকে জীবন্ত চিবিয়ে খেয়ে ফেলে। অন্য ঘরে অ্যালার্ম বাজার কারণে গীতা ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে রান্তিকে ডাকতে যায়। এ সময় বাড়ি ফেরে বায়ু। আসলে বায়ু এইমাত্র বাড়ি ফিরেছে, আর এর আগে বায়ু বাড়িতে ছিলই না। বায়ুকে দেখে গীতা বলে যে স্মৃতিকে তোলার জন্য, কেননা মার্কেটে গিয়ে কাজ শুরু করতে হবে। এখানে বায়ু তার স্ত্রীকে না দেখলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না, আর সে সোজা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা কেউই স্মৃতিকে খুঁজে পাচ্ছিল না, যে বিষয়ের জন্য বায়ু রান্তিকে দায়ী করে, কেননা স্মৃতির সাথে তার লড়াই হয়েছিল একটি ভিডিও নিয়ে। কিন্তু গীতা রান্তির পক্ষ নিয়ে বলে যে স্মৃতি রান্তির উপহাস করেছিল। সকলে তার কাজে ফিরে গেলে রান্তির শাশুড়ি স্মৃতিকে কল করে, আর সে ফোনে স্মৃতির কান্নার শব্দ শুনতে পায়। এরপর তার হুইল চেয়ার একাই পেছনের দিকে যেতে থাকে, যেখানে এক শয়তান রূপী স্মৃতি অপেক্ষা করছিল। পিছনে তাকাতেই সেই শয়তান অদৃশ্য হয়ে যায়। সেই রাতে আমরা দেখি যে গীতা নীনাকে বসিয়ে বাইরে মুরগি আনতে যায়। এই সময় সে পাশ থেকে এক মহিলার কান্না শুনতে পায়। সে লক্ষ্য করে যে সামনে একটি গর্ত ছিল, যেখানে গাছ লাগানো হয়েছে, আর সেই গর্তের ভেতর থেকেই সাহায্যের শব্দ আসছিল। স্বাভাবিক চোখে সেখানে কিছুই চোখে পড়ছিল না। এদিকে ঘরের মধ্যে নীনা একা খেলছিল। সে সময় তার খেলনাটি বাথরুমে চলে যায়। সে খেলনাটি নেয়ার জন্য বাথরুমে ছিল। তখনই সে বাথরুমের ভেতরে উঠে আসে শয়তান ভর করা তার মা, আর সে নীনাকে ডাকে তার সাথে গোসল করার জন্য। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে বাচ্চা মেয়েটি এতটাই ভয় পায় যে সে রাতে সে গীতার সাথে ঘুমোতে চায়। পরের দিন রান্তি শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া মুরগিটিকে যখন বাড়ির পেছনে পুঁতে ফেলতে যাচ্ছিল, তখন সে সেই গর্তের ভেতরে একটি লাশ দেখতে পায়, যেটা দেখেই তার চোখ কপালে উঠে যায়, কেননা সে জানতই না যে স্মৃতি মারা গেছে। এসব কিছু দেখে সে সোজা চলে যায় সে বৃদ্ধ মহিলার কাছে, যেন সেই সকল বিষয় থামাতে পারে। এখানে বৃদ্ধ মহিলা জানে যে স্মৃতির মৃত্যু রান্তির কারণেই হয়েছে, কেননা সে তার মেয়েকে বাঁচানোর জন্য এই বৃদ্ধ মহিলার সাহায্য নিয়ে এক ভয়ঙ্কর কালো জাদু করেছিল। অর্থাৎ সেই দিন রান্তির বিয়ে হয়ে গিয়েছিল শয়তানের সাথে, আর তার মেয়েকে ঠিক রাখার জন্যে প্রতি সপ্তাহে একটি মুরগিকে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে হবে। এরপরে ওই মুরগি তার বাড়ির পাশে পুঁতে ফেলতে হবে। আর এখন সেই শয়তানটি রান্তির শরীরের ভেতরে বসবাস করছে। এখন যে রান্তির ক্ষতি করতে চাইবে সেই শয়তান তাকে মেরে ফেলবে, কেননা রান্তি এখন সেই শয়তানের স্ত্রী। রান্তি এখানে চাচ্ছিল না যে তার পরিবারের কোনো ক্ষতি হোক, কিন্তু এই বৃদ্ধ মহিলা এখন রান্তিকে কোনো সাহায্যই করতে পারবে না, কেননা সে এখন মৃত্যু পর্যন্ত ওই শয়তানের স্ত্রী হয়ে থাকবে। সেই রিচুয়াল করার জন্য রাজি হয়েছিল, কেননা বৃদ্ধ মহিলা বলেছিল যে এই রিচুয়াল করলে তার মেয়ে সুস্থ হয়ে যাবে, আর এই প্রতিজ্ঞা সেও শয়তানের সাথেও করেছিল। কিন্তু সে জানতো না যে তার পরিবারের এমন অবস্থা হবে। বাড়ি ফেরার সময় তার মনে পড়ে সে তার স্বামীকে বলেছিল এই সব কিছুর জন্য তাকে যেন সাহায্য করে, কিন্তু এখন সে শয়তান তাকে সাহায্য করছে, যার পরিণাম তার পরিবারের সদস্যের মৃত্যু। এসব কিছু ভেবেই সে নিজের উপরে অনেক রেগে যায়। ওদিকে বায়ুকে মোরগ লড়াই স্থানে দেখি। এমন সময় সে সেখানে রান্তিকে দেখে। সে ভাবছিল যে সে কেন এখানে এসেছে, তাই বায়ু তার পিছু নেয়। হঠাৎ তার পেছনে চলে আসে সে শয়তানি আত্মা। এমন সময় একটি লোক এসে বায়ুকে জানায় তার মোরগটি মারা গেছে। তার শখের মোরগটি মারা যাওয়ার ফলে সে অনেক কষ্ট পায়। এরপর সে ওই মোরগটি বাড়ির পাশেই পুঁতে ফেলার জন্য মাটি খুঁড়ছিল। তখনই সেই গর্তের ভেতরে দেখে তার স্ত্রীর লাশ। এটি দেখেই সে বাড়ি এসে নীনার কাছে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। রান্তিকে দেখা মাত্র বায়ু তাকে ধরে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন তার স্ত্রীকে মেরেছে, কেননা সেই গর্তের ভেতরে সে রান্তির জামা পেয়েছিল। এখানে তার শাশুড়ি বায়ুকে বাড়ির পেছনে তার স্ত্রীকে দাফন করে রাখতে বলে। এগুলো শুনে নীনা তার মার কাছে জিজ্ঞাসা করে যে এর সব কিছু কি তার মা নিজে করেছে। তার মা তাকে কিছু বলার আগে নীনা তার কাছ থেকে দূরে যেতে থাকে। সেই রাতে বাড়ির পেছনে বায়ু সিদ্দিকে কবর দিয়ে দেয়, আর তার পেছন দিয়ে অদ্ভুতভাবে চলে যাচ্ছিল রান্তি। তাকে দেখা মাত্র সেও তার পিছু নিতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই সে যেন গায়েব হয়ে যায়। এরপর অদৃশ্য হয়ে সে শয়তান বায়ুকে আঘাত করতে থাকে। সে বায়ুর চোখ কুপড়ে নেয়, এরপর তাকে হাওয়ায় তুলে মাটিতে আছড়ে ফেলে। এরপর একটি মোরগ এসে বায়ুর আরেকটি চোখ তুলে নেয়। দুই চোখ তুলে ফেলার কারণে বায়ু কিছুই দেখতে পারছিল না। ঠিক
তখনই একটি টিনের টুকরো উড়ে এসে তার গলা কেটে যায় আর সে সেখানেই মারা যায়। এমন সময় রান্তি তার জ্ঞান ফিরে যায় আর সে এই বিষয়গুলো দেখে অবাক হয়ে যায়, কেননা তার হাতে আরেকটি প্রাণ চলে গেল। এ সময় গীতা আসে আর রান্তিকে এমন অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে যে সে এত রাতে এখানে কি করছে, কিন্তু রান্তি কিছুই বলে না। সে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। তাকে বারবার জিজ্ঞাসা করলেও রান্তি শুধু এইটুকু বলে যে শুধুমাত্র গীতাই এমন মানুষ যে তাকে বিশ্বাস করে আর ভালো হবে সে যেন তাকে রাগিয়ে না দেয়। আর তাই গীতাও তাকে আর কিছুই জিজ্ঞাসা করে না। তাদের বাড়ির 2 জন সদস্য মারা গেছে আর তাই পরের দিন গীতা মিস্টার হাজির কাছে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছিল। সে চাচ্ছিল আর কেউ যেন না মারা যায়। এদিকে নীনা লক্ষ্য করে যে তার মা অস্বাভাবিকভাবে কেমন যেন করছে। সে নিজে অনুতপ্ত হয়ে নিজের মাথায় বারবার দেয়াল আঘাত করছিল। তখনই হঠাৎ তাকে পুনরায় বশ করে নেয় সেই শয়তান। বাচ্চা মেয়েটি নিজের চোখের সামনে সব দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। রাত হলে হাজি আসে এই বাড়িতে। সে দেখে রান্তি মোটেও স্বাভাবিক নয় আর তাই সে প্রার্থনা করতে শুরু করে। এ সময় গীতার কাছে এক গ্লাস পানি চায়। পানির গ্লাস নিয়ে সে যখন প্রার্থনা করছিল তখন হঠাৎ করে পানির গ্লাসটি ভেঙে যায়। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে সকলেই ভয় পেতে শুরু করে। যাবার সময় হাজি এটা বলে যায় যে গীতা যদি কোনো রকম কোনো বিপদ দেখতে পায় তাহলে সে যেন প্রার্থনা করে। এ সময় সে শয়তান গীতার কানে এসে বলে সে যেন এ সব কিছু থেকে দূরে থাকে। গীতা তাকাতে দেখে সেখানে তো কেউ নেই। সে অবাক হয়ে যায়। পরের দিন আমরা দেখি যে শয়তান ভর করে রান্তি পুরো বিছানা ফুল দিয়ে সাজাচ্ছিল আর তার স্বামীও বাড়ি ফিরেছে। বউ বাড়ি ফিরলে গীতা তাকে জানায় যে রান্তি অদ্ভুত আচরণ করছে। সে অন্ধকার ঘরে বসে একাই হাসতে থাকে, এমনকি স্মৃতিও তাকে অদ্ভুতভাবে দেখেছিল আর এজন্য হয়তো স্মৃতির মৃত্যু হয়েছে। বায়ু এখানে বলে কোনো প্রমাণ ছাড়া রান্তিকে দোষ দেওয়া মোটেও ঠিক হবে না। এ সময় তাদের মেয়ে নীনা জানায় যে তার মা বদলে গেছে। এখন সে তার মাকে দেখে ভয় পায়। এগুলো শুনে বায়ু রান্তির সাথে কথা বলার জন্য যায়, যেখানে রান্তি ক্যালেন্ডারের সকল তারিখগুলো মার্ক করছিল, শুধুমাত্র বিশেষ একটি তারিখ ছাড়া, কেননা সেই দিন সে পরিণত হয়েছিল সেই শয়তানের স্ত্রী রূপে। বায়ু তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শয়তান ভর করে রান্তি বলে যে বায়ু ঘরের ভেতরে আসতে পারবে না। এটা বলে সে দরজা বন্ধ করে দেয়। এখানে বায়ু মা জানায় যে রান্তির সাথে অদ্ভুত কিছু একটা তো অবশ্যই হয়েছে। এদিকে রাত হলে যখন বায়ু ঘুমোচ্ছিল তখন সে রান্তির ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় আর তাই সে দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখে আর সে দেখতে পায় যে সে শয়তান তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এতে দেখেই তার পায়ের মাটি যেন সরে যায়। হঠাৎ সে শয়তানটি তার সামনে চলে আসে। এবার বায়ু বুঝে গেছে যে তার পরিবার সঠিক কথাই বলেছিল। রান্তির এমন অবস্থা দেখে উপায় না পেয়ে তারা তাকে শেকল দিয়ে বেঁধে ফেলে, কেননা সে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছিল। পরের দিন নীনা যখন তার মাকে খাবার দেওয়ার জন্য আসছিল তখন রান্তি তাকে চেন খুলে দিতে বলে। এ সময় নীনা তার মাকে বলে যে সে তার নিজের মাকে খুবই মিস করছে। এখানে রান্তি পুরোপুরিভাবে শয়তানের বশে ছিল। ওদিকে গীতা ও বউ মিলে সেই বৃদ্ধ মহিলাকে খুঁজছিল যার সাথে কথা বলার সময় গীতা দেখেছিল। এরই মাঝে পুরো বাড়িতে বিদ্যুৎ ছিল না আর তাই ভয় পেয়ে বায়ুর মা বায়ুকে ফোন করে দ্রুত বাড়ি আসতে বলে। আর এদিকে রান্তি ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। কিছুক্ষণের মধ্যেই ওই শেকল থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সে নিজ হাতে তার শাশুড়িকেও মেরে ফেলে। ভয় পেয়ে নিজেকে বাঁচানোর জন্য নীনা লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গীতা ও বউ যখন বাড়ি ফেরে তখন তারা দেখতে পায় যে তাদের মা মারা গেছে। এবার নীনার কথা তাদের মনে পড়ে যে বাচ্চা মেয়েটি এখন কোথায়, তাই তারা দ্রুত নীনাকে খুঁজতে শুরু করে। হঠাৎ সেই শয়তানটি গীতার সামনে এসে তাকে হামলা করে, তারপর তাকে দূরে ছুঁড়ে ফেলে, যার জন্য সেখানে থাকা একটি তার কাঁটা তার শরীরে বিঁধে যায়। গীতাও সুযোগ বুঝে রান্তির উপরে আঘাত করে, কিন্তু সে কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে গীতা জ্ঞান হারায়। ওদিকে বুও তার মেয়েকে খুঁজছিল, তখনই তার পেছনে উল্টো ঝুলেছিল সেই শয়তান আর তার হাতে ছিল ধারালো অস্ত্র। সে ভয়ঙ্করভাবে তার স্বামীকে আঘাত করার চেষ্টা করে। বউ নিজেকে বাঁচানোর জন্য সে শয়তানকে আঘাত করে আর তার স্ত্রীর জ্ঞান ফেরানোর জন্য বারবার তাকে ডাকতে থাকে। এখানে সেই শয়তানটি জানায় যে তার স্ত্রী এখন আর তার স্ত্রী নয়। হঠাৎ করে কিছু সময়ের জন্য রান্তি তার জ্ঞান ফিরে পায়।
আর সে লক্ষ্য করে যে সে নিজ হাতে তার স্বামীকে মেরে ফেলেছে। এর কিছুক্ষণের মধ্যে পুনরায় সেই শয়তানটি তাকে ভর করে আর সে মুহূর্তের মধ্যে তার স্বামীর মাথা মটকে দেয়। এই সকল কিছুই বাচ্চা মেয়েটি লুকিয়ে দেখছিল, যার জন্য সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এরপর সেই শয়তান ধীরে ধীরে বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে। এদিকে গীতার জ্ঞান ফিরে আসে আর সে দ্রুত ছুটে আসে নিনাকে বাঁচানোর জন্য। বাচ্চা মেয়েটি আর এসব কিছু সহ্য করতে পারছিল না। সে তার মাকে এভাবে কখনোই চায়নি। এর চেয়ে ভালো হবে যদি তার পা আগের মতো হয়ে যায়। এই সময় আমরা সেই স্থানটি দেখি যেখানে আসল রান্তিকে শয়তান আটকে রেখেছিল। এখানে রান্তি তার মেয়ের কণ্ঠ শুনতে পায়, যে তার মাকে অনবরত ডেকে যাচ্ছিল। আর সে শুনতে পাচ্ছিল যে নিনা তাকে বলছে যে সে তার মাকে খুব ভালোবাসে। এগুলো শোনা মাত্রই রান্তি তার নিজের শরীরে জ্ঞান ফিরে পায়। আর এখন সে বুঝতে পারে যে এই বাড়িতে কি সব ঘটে গেছে। আর সে বুঝে গেছে যদি সে কিছু একটা না করে তাহলে আরও বিপদ হবে। তাই সে গীতাকে বলে সে যেন দ্রুত নিনাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। গীতা রান্তিকে একা ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু রান্তি তার কাছে অনুরোধ করে যে এছাড়া আর কোনো উপায় নেই। উপায় না পেয়ে বাধ্য হয়ে গীতা নিনাকে নিয়ে বাড়ি ছেড়ে পালাতে থাকে। আর রান্তি বুঝে গেছে যে এই শয়তানের হাত থেকে সবাইকে বাঁচাতে হলে তার কি করতে হবে। সে তার পুরো শরীরে পেট্রোল ঢেলে নিজেই নিজের শরীর আগুন জ্বালিয়ে দেয়। তাদের বাড়িটিকে আগুনে পুড়তে পুরো এলাকার মানুষ দেখেছিল। এই বাড়িতে আগুন লাগা দেখে হাজিও বুঝে যায় যে তাদের বাড়িতে কি ঘটে গেছে। গীতা নিনাকে নিয়ে অনেক দূরে একটি জায়গায় চলে আসে। এ সময় আমরা লক্ষ্য করি যে নিনার অবস্থা আগের মতো হয়ে গেছে। সে এখন আর চলতে পারছে না। এমন সময় সামনে থাকা একটি আলমারি একাই খুলে যায়। গীতা ধীরে ধীরে সে আলমারির কাছে এসে সেটির আরেকটি অংশ খোলে, যেখানে ঝুলেছিল সেই জামা, যে জামাটি পরে রান্তির সাথে সেই শয়তানের বিয়ে হয়েছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।